সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েস স্টাডিজ ফোন কলের নতুন এপিসোডে। আমি এই পর্বকে বিশেষ পর্ব বলতে চাই, কারণ আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি বাংলাদেশের জনসংস্কৃতিতে জনমানসে ধূমকেতু এবং ধূপছায়া হয়ে রয়ে গেছেন বহু দিন ধরে। এবং মাত্র 3 বছর কাজ করে মানুষের স্মৃতিতে, মানুষের ভালো লাগায় ভালোবাসায় স্থান করে নেওয়া সেই অবিশ্বাস্য ফিল্ম স্টারকে নিয়ে আমরা কথা বলবো। সালমান শাহ, শাহরিয়ার ইমন। সালমান শাহ মাত্র কাজ করেছিলেন 1993 থেকে 96, এবং তার হাতে গোনা 25 থেকে 27টি চলচ্চিত্রের মধ্যে বেশিরভাগই জনপ্রিয়। কিন্তু হঠাৎ তার 1996 সালের সেপ্টেম্বর মাসে তার অকাল মৃত্যু, যেটাকে আত্মহত্যা বা হত্যা, ন- আমার আসলে এই রহস্যের উন্মোচন যতই আমরা লিগালি করে থাকি, কালচারালি এই রহস্যের উন্মোচন আমরা এখনো করতে পারি নাই। হয়তো ওই ঘোর থেকে আর বের হতে পারেনি, আমাদের কালেকটিভ সাইকোলজি হয়তো ওইখানে আটকে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে সালমান শাহর অভিনয় গুণ, তার যে সাবলীল প্রেজেন্টেশন, নিজেকে স্ক্রিনে প্রেজেন্ট করা, বা স্টাইল আইকন হিসেবে তো আমরা জানি তিনি খুবই খুবই এখন পর্যন্ত প্রাসঙ্গিক। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে তার কাজ কাজ নিয়ে কথা বলাও খুব জরুরি এবং ক্রিটিক্যাল আলাপ হওয়া জরুরি। তো আজকে আমার সাথে অতিথি হিসেবে এসেছেন সৈয়দ নাজমুস সাকিব। নাজমুস সাকিব একজন সিনেমা প্রেমী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেখাপড়া করেছেন, শিক্ষকতা করছেন। সাকিব, স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। কেমন আছো? অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য এবং ভালোই আছি। মুক্তাদির ভাইয়ের সাথে কথা বলতে পারছি। এটা ভেবে ভাল লাগছে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো, এটা তাকে নিয়ে তো আসলে কথা বলার শেষ নাই, এবং বাংলাদেশে তাকে নিয়ে এত কথা হয়েছে। কিন্তু আমরা কি তাহলে এটা করলাম কিনা যে তার মৃত্যু আমাদেরকে এত আচ্ছন্ন করলো যে তার জীবন এবং কর্ম আমরা আর ওইভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না? এটা আমার মতামত, তোমার কি মনে হয়? আমারও সেটাই মনে হয় এবং জাতিগতভাবে আমার কাছে মনে হয় যে আর্কাইভাল ভ্যালু আমরা এখনো এটার মর্মটা বুঝতে পারি নাই। এটা কোনো ক্ষেত্রেই না, শুধু সালমান শাহ না, অন্য কারো ক্ষেত্রে আমরা এটা আসলে বুঝতে পারি না। এখন এসে হয়তো টুকটাক বুঝতে পারি। যেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রি বা অন্যান্য দেশ অনেক আগেই বুঝে ফেলেছিল আরকি। হ্যাঁ? মানে আমি যদি আজকে বলি যে আ সালমান শাহর কথা বলে সবাই বলে যে তার স্টাইল, আইকন, হ্যাঁ? অমুক-তমুক অনেক কিছুই বলে, হ্যাঁ? তো স্টাইল আইকন তো একটা মানুষ আ অনেক কিছু অনুষঙ্গ লাগে তার, হ্যাঁ? তার হাতের ব্রেসলেট লাগে, তার টুপি বা তার যেই কোট গুলো তিনি পড়তেন, হ্যাঁ? তো ওগুলো সংরক্ষণ করার মতো কোনো কিছু কেউ কিছু করেছিল কিনা বা আদৌ করেছে কিনা সেটা নিয়ে কিন্তু আলাপ কম হয়। পারিবারিকভাবে সেখান থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা খুব একটা কথা বলতে দেখি না। অথচ আপনি যদি এখনো খোঁজ করেন 'ওম শান্তি ওমে' শাহরুখ খান যে একটা বিশেষ কোট পড়েছিল ওই দীপিকা পাড়ুকোনকে যখন ১ম সে দেখে। তো ওই কোটটা এতটাই স্পেশাল ওটার ডিজাইনটা, ওটা যদি কেউ এখনো পড়ে মানুষ কিন্তু বুঝে ফেলবে যে আচ্ছা এটা হচ্ছে গিয়ে অমুক সিনেমার। কারণ ওইটাকে এমনভাবে হাইলাইট করা হয়েছে আরকি। বিকজ মানে ওই কোটটা became a ক্যারেক্টার। আমাদের এখানে তো ওই ব্যাপার-স্যাপারগুলো নিয়ে সরি টু সে কারো সেই ধারণাটাও ছিল না। হ্যাঁ? মৃত্যুটাও এত বেশি শক ছিল যে ওখান থেকে বের হতে আমাদের অনেক বেশি সময় লেগে গেছে। এবং সেই সময়ে এই ব্যাপার-স্যাপারগুলো যে সংরক্ষণ করতে হবে, এগুলো নিয়ে যে কথা বলতে হবে, তো সেটাও আমাদের কারো মাথায় ছিল না আরকি। ইভেন আমি শুনেছি যে তিনি যে গাড়িটা ব্যবহার করতেন, সেই গাড়িটাও খুব সম্ভবত পরে অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া হয়। তো এই যে ব্যাপার-স্যাপারগুলো এগুলো শুধু যদি বিক্রির উদ্দেশ্যই থাকে, এটাকে যে সংরক্ষণ করতে হবে, ফ্যানরা যে দেখবে বা ছুঁয়ে দেখবে বা সেটা ধরে যে স্মৃতি রোমন্থন করবে, এই ব্যাপারটা যাদের মাথায় নেই, তো জাতি হিসেবে তখন বোঝা যায় যে আমরা আসলে খুব একটা কৃতজ্ঞ নই। আমরা সেই ক্ষেত্রে কৃতঘ্ন আমার কাছে মনে হয়। হ্যাঁ, এবং এই এই আফসোসটা তো আসলে আমাদের, আমার কাছে মনে হয় সামষ্টিক এবং আমাদের ইন্ডিভিজুয়াল জায়গা থেকেও কিন্তু অনেক আফসোস আছে। তুমি বা আমি একদম। সেদিন কথা বলছিলাম যে আমরা ইতি কথা বললে যে তার একটা কাজ বাংলাদেশ হ্যাঁ, টেলিভিশনে করেছিলেন, এবং সেইখানে তার অভিনয়, সে ওখানে কিন্তু একদম তিনি ফিল্ম স্টারের যে আমরা যেই ধরনের জড়তা দেখতে পাই, এবং এই জড়তাটা হয়তো তারা ডেলিবারেটলিও ক্যারি করেন অনেক ফিল্ম স্টার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা কিন্তু তিনি ভেঙে একদম খুব সাবলীল ভাবে উপস্থিত হয়েছিলেন সেইখানে। তার যে চরিত্র, সেখানে তিনি গুনগুন করে গান গাচ্ছেন, সেখানে তিনি যেভাবে এক্সপ্লোর করছেন একটা গ্রামকে, সেখানে তিনি যেহেতু লন্ডন থেকে আসা একটা ছেলে, এবং তার যেহেতু তার যেটাকে বলে যে বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা, সেটাও এত একদমই। সাবলীল। আহ তো এই যে অভিনয় গুণ, তার এই অভিনয় গুণ নিয়ে কি আমরা আলাপ করলামই না একদম খুব একটা? আমরা শুধু তার গ্ল্যামার, তার মৃত্যু রহস্য,
এবং তার জীবনেও হয়তো কিছু রহস্য রয়েছে, বা তার আহ, হয়তো সিনেমার গানগুলো সবাই এখন, যেমন আমি এবার বাংলাদেশে যখন গেলাম ঈদের সময়, সবাই ডিজে রিমিক্স করে বাজাচ্ছে, বাট সালমান শাহ সিনেমার গান এখনো বাজাচ্ছে। তো সেই সেলিব্রেশন গুলো আমরা শুধু করছি, রিমিক্স কিন্তু না, তার এখন তো আমি অভিনয়। দেখলাম রিসেন্টলি, আমি যেটা দেখলাম একজন এআই করে তার ছবি বানাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, সেই ছবি দিয়ে গান এখন তো এআই তেও চলে আসছে। হ্যাঁ। আমি এবার দেখলাম ওই যে ওই গানটা তোমার মনে আছে নিশ্চয়ই, নীল সাগর পার হয়ে তোমার কাছে হ্যাঁ, এসেছি বলে একটা গান। হ্যাঁ। এই গানটার একটা খুব সুন্দর রিমিক্স এবং খুবই ভালো হয়েছে কাজটা। এইটা এবার ঈদে ওরা রেপিটেটিভলি বাজাচ্ছিল কন্টিনিউয়াসলি। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই সেলিব্রেশনের জায়গাটা তো আমাদের আছে, কিন্তু আমরা ক্রিটিক্যাল জায়গা থেকে, ধরো আমরা একটু, যদি আমরা একাডেমিশিয়ান বা যারা ফিল্ম ক্রিটিক তাদের ব্যাপারেও একটু, তাদের কনটেক্সটেও কথা বলি, তারা আসলে কি তার অভিনয় গুণ বা তার যে স্ক্রিন প্রেজেন্স, সেটা তো আসলে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করাও জরুরি। সেটা আমরা করলাম না একদমই, শুধু একদম সাধারণ মানুষ তাকে সেলিব্রেট করলো খুব অর্গানিক ভাবে, কিন্তু ক্রিটিকরা কি করলো? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই ব্যাপারটা আসলেই খুব একটা আলোচনা করা হয় না। এবং আমাকে যদি বলেন, মানে কেউ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ? আমি যদি খুব নির্মোহভাবে বলি বা যদি খুব আ শক্তভাবে বলি, কেউ যদি বলে যে সালমান শাহ কি হুমায়ূন ফরিদী লেভেলের অভিনেতা ছিলেন? তা আমি বেশিরভাগই হয়তো বলবে না, সেটা না। কারণ আর সবচেয়ে বড় কথা, হুমায়ূন ফরিদী তো অভিনেতা। আর সালমান শাহ একই ক্ষেত্রে একই সাথে নায়কও বটে। তো নায়কদের কিছু সার্টেন ব্যাপার করতে হয়। পপ কালচারে যেটা যে নায়কই হোক না কেন, সেটা সালমান খান হোক, সালমান শাহ হোক, টম ক্রুজ হোক, প্রত্যেকেরই সার্টেন কিছু ব্যাপার-স্যাপার করতে হয়। ইভেন উত্তম কুমারও যদি বলি, হ্যাঁ? কিন্তু এর মধ্য থেকে যে ব্যাপারটা আমার কাছে তার সবচেয়ে আলাদা লাগতো, আমার কাছে মনে হয় যে হি ওয়াজ সো ন্যাচারাল। এই ব্যাপারটা খুব কম মানুষই উল্লেখ করতে ভুলে যান আসলে, হ্যাঁ? কারণ তার সমসাময়িক যারা অভিনেতা, অভিনেত্রী ছিলেন, তখন প্রত্যেকেই দাপিয়ে বেড়াচ্ছেন। জসিম থেকে শুরু করে ইলিয়াস কাঞ্চন, নতুন এসেছেন ওমর সানি। ওমর সানির সাথে তার একটা খুব আ বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা চলত তখন, হ্যাঁ? আমি তখন শুনেছি, ওই সময়কার সাংবাদিকরা আমাকে বলেছেন। ইভেন ওই সময়কার যারা দর্শক তাদের কাছ থেকেও শুনেছি। অনেকে সালমান শাহ কাপড়-চোপড় পরতো সেটা পরার চেষ্টা করতেন। আর তার রাইভাল যারা তারা ওমর সানির মতো চুল রাখার চেষ্টা করতেন, লম্বা চুল। ওমর সানিকে লম্বা চুলের মাধ্যমেই সবাই চিনত। তো এই যে ব্যাপার-স্যাপারগুলো, এগুলো করতে গিয়ে আমার কাছে কোথাও মনে হয় যে এই যে অভিনয়ের যে ব্যাপারটা, উনি যে ন্যাচারাল ছিলেন, উনার আরেকটা যেটা ব্যাপার আপনি যেটা বলছিলেন, মানে বাংলা ইংরেজি দুটো বলার ক্ষেত্রে উনার যে সমান দক্ষতা, এটাও আমার কাছে মনে হচ্ছে তাকে তার সমসাময়িক অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর থেকে আলাদা করত। এবং সেই ব্যাপারটা সবচেয়ে যেটা ভাল্লাগে সেটা এখনো ২০২৫ সালে এসে আমার আরোপিত মনে হয় না। অন্যদের বেশিরভাগটা মনে হতো আরোপিত, জোর করে করছেন বা তিনি বিশ্বাস থেকে করছেন না। সালমান শাহটা আমার মনে হতো যে তিনি বিশ্বাস করে করছেন। ওই ক্যারেক্টার তিনি বিশ্বাস করছেন। এবং এটা তো শুধুমাত্র আপনি আম 'ইতিকথা' নাটকের কথা বললেন। আমি আলাদা করে উল্লেখ করতে চাই 'নয়ন'। 'নয়ন' নামে যে নাটকটা, এটা আমার খুব পছন্দের ছিল। হ্যাঁ? ওখানে ওই যে আমার এখনো মনে আছে, ওই যে হাত রেখে ছুরি দিয়ে যে আওয়াজ করতেন, খটখট, খটখট, খটখট করতেন। এবং এটা আমি একবার করতে গিয়েছিলাম। মানে I was so moved, মানে আমার মনে হচ্ছে যে এটা করতে হবে আমার। এবং তখন যা হয় আরকি, উত্তম মধ্যম যা খাবার খেয়েছিলাম বাবা-মার কাছ থেকে। বাট I was so moved আরকি, এবং ওইটা আমাকে মানে মেসমেরাইজ করে ফেলেছিল যে আমার মনে হয় যে হ্যাঁ, নায়ক হতে হলে মানে এগুলো করতে হবে। এবং সালমান শাহ আরেক দিকে তাকিয়ে করতেন। এটা কিভাবে করতেন তখন তো আসলে এত কিছু বুঝতাম না। মনে হতো যে এটা তার পক্ষেই সম্ভব। তো এই যে ব্যাপার-স্যাপারগুলো, এটা আমার কাছে মনে হয় যে এই যে ছোটখাটো ব্যাপার, ওটা তারপর উনি আরেকটা কাজ করতেন, দাঁত দিয়ে নখ কাটতেন। একটা ক্যারেক্টারের উনার যে টেনশন এর মধ্যে হচ্ছে, উনি মাঝে মধ্যে এটা করতেন। আবার আমি শাবনূরের একটা ইন্টারভিউতে পড়েছি, উনি নাকি যখন নায়িকার সাথে রোমান্টিক দৃশ্য করতে হতো, উনি না বলে, মানে আগে থেকে বলতেন না অভিনেত্রীকে। আগে তো রিহার্সাল করতেন। রিহার্সাল এর সময় করতেন। কিন্তু একটা জিনিস উনি না বলে করতেন, সেটা হচ্ছে হুট করে নায়িকার কপালে একটা আলতো করে একটা ধাক্কা দিতেন। হ্যাঁ? এবং হুট করে না নায়িকা একটু অবাক হয়ে যেত, অবাক হয়ে হেসে ফেলত। এটা না স্ক্রিনে খুব সুন্দর লাগতো। এবং এটা উনি কখনো আগে বলতেন না, যে সবাই জানতো যে ও হয়তো করবে, কিন্তু কখন করবে জানতেন না। হুট করে তাতে হতো কি, জিনিসটা অনেক সুন্দর লাগতো। এটা আমি শাবনূরের একটা ইন্টারভিউতে পড়েছিলাম, বা অন্য কারো, আমার এই মুহূর্তে সঠিক মনে নেই। তো এই যে ব্যাপার-স্যাপার গুলো, সেগুলো যদি ক্রিটিকরা তখন মূল্যায়ন করেও থাকে, সেই ক্রিটিসিজম এর জায়গাগুলো কোথায়? ওই যে আবারও সেই আর্কাইভাল ভ্যালুর কথাটা চলে আসে। তাদের না আছে কোনো, সেগুলো ভিডিও আকারে তারা সংরক্ষণ হয়তো করেননি, যে কারণে আমরা YouTube এ পাই না। ইভেন আমার সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে YouTube এ আপনি সালমান শাহর পুরো একটা ইন্টারভিউ পাবেন না। যার চেয়ে দুঃখজনক আর কিছু হতেই পারে না। ছোট্ট একটা ইন্টারভিউ পাওয়া যায়। আমি যদি ভুল না করে থাকি ১ মিনিট ২০ সেকেন্ডের, না ১ মিনিট ১০ সেকেন্ডের খুব সম্ভবত। তো সেখানে তিনি বলছেন এটা হচ্ছে কেয়ামত থেকে কেয়ামতের শুটিং এর পরে। তো এবং যেখানে সালমান শাহ বলছেন যে শুটিং করে তিনি খুব একটা নাকি সন্তুষ্ট ছিলেন না। তার মনে হচ্ছিল যে তিনি হি কুড ডু বেটার। তো একটা মানুষ তার ১ম সিনেমায় যখন অন ক্যামেরা এই কথা বলে, যখন তিনি ১ম নতুন ডেবিউ,
এবং তখন অনেকে একটু ভয় থাকে, অনেকে একটু ইয়ে থাকে যে আচ্ছা এটা বলব কি বলব না, পরিচালক কি মনে করবে? সেখানে তিনি কিছুই মনে করেন নাই এবং তার কাছে যেটা সত্য মনে হয়েছে তিনি বলেছেন যে, "I was not happy with my performance with the whole process" বলছে যে ওই প্রসেসটা নিয়ে যে সিনেমা মেকিং এর প্রসেস নিয়ে এবং তারপর উনি বলছেন যে উনি চেষ্টা করে গেছেন। এবং খুব সম্ভবত উনি যেটা তো আমির খানের একটা সিনেমার রিমেক, তাই তো? 'কেয়ামত সে কেয়ামত তক'। উনি খুব সম্ভবত ২৬ বার দেখেছিলেন। ২৬ বার দেখেছিলেন এই কারণে যেন উনি যেন আমির খানকে কোনভাবে রিপিট না করেন। তো এই যে একটা মানুষের যেই তার যে কাজ নিয়ে তার যে যত্ন বা তার যে ডেডিকেশন এই ব্যাপার-স্যাপারগুলো আসলে খুব একটা কথাবার্তা হয় না তার স্টাইল, তার ক্যারিজমা ওইসব নিয়ে। তো এটার দায়িত্ব তো আসলে ওই সময়কার ক্রিটিকদের ছিল। হয়তো তারা বলেছেন, এখন হয়তো সংরক্ষণে নেই, হয়তো খুঁজলে পাওয়া যাবে। কিন্তু আল্টিমেটলি কথা হচ্ছে প্রশ্ন একটাই, ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ঠিক তেমনি ওগুলা খুঁজবে কে? বের করবে কে? আর জাতির সামনে সেগুলো উপস্থাপন করবে কে? এক্সাক্টলি, প্রত্যেক সেপ্টেম্বরেই আমি দেখি কি নিউজ কন্টেন্টেও কোনো আহ, নাই, মানে ভ্যারিয়েশন প্রত্যেক নেই। বছর দেয়ার একই ইস নো আলাপ ভ্যারিয়েশন। হচ্ছে, একই ধরনের ট্রিবিউট দেওয়া হচ্ছে। মানে আমার খুব প্রিয় ছবি হচ্ছে অন্তরে অন্তরে। এবং অন্তরে অন্তরের নাইস। আমার ছোটবেলায় যখন দেখেছিলাম আমার খুব ভালো লাগে। এটা সম্ভবত সেন্ট মার্টিনসে শুট একদমই, করা। হ্যাঁ। এবং আমার কাছে ভিজুয়ালিও খুবই স্টানিং লাগতো তখন। আরেকটা জায়গা, আরেকটা সালমান শাহের কথা ভাবলি আমি জাস্ট কালকে রিকালেক্ট করছিলাম যে আমার কোন ইমেজ গুলো মাথায় আসে। আরেকটা খুব সুন্দর ইমেজ আমার মাথায় আসে, দেনমোহর বলে একটা ছবি হয়েছিল। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগে তো নির্মোহর যে বললে, হ্যাঁ। ভিসিআর সিনেমা দেখতো সবাই, তো আমাদের একটা বাড়িতে ভিসিআর ছিল এবং দুইটা ক্যাসেট কেনা ছিল, বাকিগুলো ভাড়া করে আনতে হতো। তো অমিতাভ বচ্চনের কুলি, সালমান শাহ দেনমোহর, আমরা ওইটা রিপিটেটিভ দেখতাম। মানে যেদিন কোনো শহর, আমরা তো গ্রামে থাকতাম, শহরে যাওয়া হয়নি, কোনো ক্যাসেট নিয়ে আসা হয়নি, কি আর করা, চলো ওখান থেকে একটা দেখি। তো প্রত্যেকটা ডায়ালগ মুখস্থ হয়ে গেছিল আমার। তো ওইখানে ছবিটা যখন শুরু হয় তখন দৃশ্যটা এরকম যে সালমান শাহ একটা ঘোড়া নিয়ে আসছে এবং ঘোড়াটা দৌড়াচ্ছে সমুদ্রের পাড়। খুবই খুবই ফিউডাল সেটিং এ করা ছবিটা। এবং ভিজুয়ালি ওটা আমার জন্য এত স্টানিং ছিল। তুমি যেটা বললে যে ছোটবেলায় তুমি নয়ন দেখে ট্রাই করেছো, আর আমার স্বপ্ন ছিল এরকম যে আমার একটা ঘোড়া থাকবে এবং এবং আমি আমি কোনো যদি একদিন আমি যদি এইভাবে। ভুল না করে থাকি, ওই ঘোড়াটা তিনি নিজেই চালাচ্ছিলেন। উনি স্টান্টম্যান সেভাবে ব্যবহার করতেন না। না না না, আমার একদম এবং ওইটার লম্বা একটা সময় ধরে দেখায় যতক্ষণ ছবির টাইটেল এগুলো উঠতে জি, জি, থাকে। জি। তো ওইটা আমার খুব মনে আছে। তো এই যে গ্ল্যামার এবং মানুষকে, সালমান শাহ একটা জিনিস খেয়াল করেছো কিনা, যে জি, কোনো জেন্ডার, যে কোনো, আমি জানি না জেনারেশনের ক্ষেত্রে হয়তো আমরা একটু মিলেনিয়ালরা বেশি অবসেসড, বাট তুমি দেখো জেন্ডার বা আরবান রুরাল এই বাইনারি গুলো বা এই ভাগগুলো নাই, সালমান শাহের ক্ষেত্রে কাজ করেনি। নাই। গ্রাম, শহর, নারী, পুরুষ নির্বিশেষে সবাই, তার মানে আমার কাছে মনে হয় যে যেই জিনিসটা উনি ক্যারি করতে চেয়েছিলেন টু দ্য অডিয়েন্স অ্যাজ এ পপ স্টার, আমরা যদি পপ কালচারের বড় স্টার হিসেবে চিন্তা করি, সেটা তিনি পেরেছেন এন্ড হি ওয়াজ সাকসেসফুল। এবং এই কারণেই তোমার মেমোরিতে হোক, আমরা যেটাকে বলছি জনমানসে বা জনস্মৃতিতে সালমান শাহ, সেটা সেটাই। কিন্তু খুব, মিডিয়া যেভাবে দেখাচ্ছে শুধু সেভাবে রয়ে যায় নাই, আমরা আমাদের মতো ইন্টারপ্রেট করেও তাকে রেখেছি। এবং সেগুলো শেয়ার করা আমার কাছে মনে হয় জরুরি। আমি আজকে পরের আলোচনা যাওয়ার আগে আমি তোমাকেও শোনাতে চাই, অডিয়েন্সকেও একটু, যে গডেস অফ অ্যামনেসিয়া বলে আমি একটা নভেল লিখেছিলাম, 2022-এ বের হয়েছিল। সেখানকার একটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে সালমান শাহ মৃত্যু সংবাদ কিভাবে পৌঁছালো গ্রামে, সেটার আচ্ছা, একটা বর্ণনা। বিকাল 4টায় তখন 5 মিনিটের একটা সংবাদ প্রচার হতো প্রতিদিন। মৃত্যুর খবরটা সেখান থেকে জানলো সবাই। এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু এই দেশে বোধহয় 2 যুগে আর ঘটে নাই। আকস্মিক শোকে মানুষগুলো একসাথে হঠাৎ অনুভূতি শূন্য হয়ে গেছে। খবর শেষ হয়ে সিনেমা শুরু হয়ে গেছে, কিন্তু কারো ঘোর কাটে নাই। দেশের সবচেয়ে জনপ্রিয় ফিল্ম স্টার মাত্র 24 কি 25 বছর বয়সে মারা গেছেন। রাজধানীর নিজ নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে। হত্যা নাকি আত্মহত্যা বোঝা যাচ্ছে না। পরের কয়েকটা মাস সমগ্র দেশ ডুবে থাকলো সেই শোক আর রহস্যের ঘোরে। তারা সারাদিন ওই এক আলাপেই মগ্ন থাকে। পত্রিকাগুলোর প্রথম পাতায় ওই বিষয়ে নতুন তথ্য আসে, কিন্তু কোনোভাবেই কেউ নির্জলা সত্যি জানতে পারে না। দেশ ভর্তি মানুষের এত শোকের মাতম আসলে কোনো কাজে লাগে না। ধূমকেতু দেখার স্মৃতি জমিয়ে মানুষ এগিয়ে যায়, সব ভুলে তাদের এগিয়ে যেতে হয়। মানুষ তাকে ভালোবাসছে এবং এই ভালোবাসাটা আসলে কিভাবে তৈরি হয় ফিল্ম স্টারের প্রতি,
এটাও তো একটা আলাদা আমার কাছে মনে হয় আলোচনার বিষয়। এটা যদি আমরা ঠিক সালমান শাহর ক্ষেত্রে আলাপটা করতে চাই, যে কেন তোমার মনে হয় যে একদম নারী পুরুষ রুরাল আরবান নির্বিশেষে সালমান শাহকে সবাই একদম মন থেকে ভালোবাসলো অনেক মানুষ? আমার কাছে মনে হয় মানে তিনি যেটাই করতেন না খুব অনেস্টি থেকে করতেন। মানুষের অনেস্টিটা না আমার কাছে মনে হয় কোনোভাবে স্ক্রিনে না বোঝা যায়। স্ক্রিন আমি নিজেও তো টুকটাক কাজ করি। ক্যামেরা এমন একটা জিনিস আপনি যতই কিছুই করেন, আপনি যদি মন থেকে না করেন ক্যামেরা না কিভাবে যেন এটা ধরে ফেলে। এটা ধরে ফেলে এবং আমার কাছে মনে হয় উনি না করতেন এবং খুব মানে ওনার আশেপাশে যারা ছিলেন বা এফডিসির অনেকেই তো হেল্প করেছিল। ওই সময়কার অনেকে এখনো বলে এফডিসি দারোয়ানের বিপদে নাকি অনেকবার তিনি হেল্প করেছেন। এফডিসির অনেক মানুষকে তিনি মারা যাওয়ার পরে অনেকে বলেছেন। আগে তিনি বলেন নাই বা উৎসাহিত করেন নাই। তো মানুষকে যেভাবে হেল্প করতেন, মানুষের একটা মনের দোয়াও তো থাকে, একটা আশীর্বাদও থাকে, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার উনি তো একটু রোমান্টিক সিনেমা বেশি করতেন। রোমান্স এমন একটা জনরা মানে আমার কাছে মনে হয় অনেকে এটাকে খুব একটু ছোট করে দেখে বা বলে যে তো ইজি রোমান্স করার কি? হ্যাঁ, নায়িকার সাথে নাচ গান করতে হবে, একটু গাছের বাগানে যেতে হবে এতটাই। তো এটাই যদি হতো তাহলে আমার কাছে মনে হয় না যে তিনি আসলে আম বাকিদের থেকে আলাদা হতেন। তিনি জিনিসটা খুব কনভিনসিংলি করতে পারতেন। এটা আমার কাছে মনে হয়। আর সবচেয়ে বড় ব্যাপার যখনই তিনি শুটিং এ যেতেন এটাও শুনেছি যে আশেপাশে যে লোকজনের যে কোলাহল সেটা নাকি তিনি খুব উপভোগ করতেন। হ্যাঁ? এবং চুপচাপ নাকি আমার এক বড় ভাই উনি তাকে দূর থেকে দেখেছিলেন। উনি নাকি কিছু বলতেন না, শুধু মিটিমিটি হাসতেন। হাসতেন, আশেপাশে তাকাতেন। একবার এদিকে হাসছেন, ওদিকে হাসছে। তো এই যে কানেকশন টা, এই যে ফ্যানদের সাথে যে কানেকশন, এটা তো অনেকে সেভাবে করতে পারত না। ইভেন আমি এমন একজনকে চিনি যিনি এখন সালমান শাহর সবচেয়ে বড় ফ্যান বললেও মানে বাড়িয়ে বলা হবে না। উনার নাম মাসুদ রানা রকিব। Facebook এ সার্চ করলেই পাবেন। উনি ছোটবেলায় একবার দেখা করতে গিয়েছিলেন। কোন একটা শুটিং এ দেখা হয়ে গিয়েছিল। তো সালমান শাহ তার কপালে হাত রেখে মানে মাথায় হাত রেখে বলেছিলেন যে, "ভালো করে পড়াশোনা করো।" তো ওই তিনি এখনো আর ভুলতে পারেন নাই এবং তিনি মানে কি বলবো? মানে আমি এরকম পাগলামি আর দেখি নাই। মানে হি ওয়াজ মানে কমপ্লিটলি ব্লোন অ্যাওয়ে এবং তিনি এখনো মনে করেন এবং ওই লোকটা এত বড় ফ্যান যে তিনি এখনো ডান হাতে ঘড়ি পড়েন। কারণ সালমান শাহ ডান হাতে ঘড়ি পড়তেন। সো দিস ইস ক্রেজি তাই না? ওই যে কানেকশন আমি বলি না? মানে মানুষের সাথে ওই যে আপনি যেটা বললেন, একই সাথে অরা মেইনটেইন করা এবং একই সাথে আ মাস পিপল এর সাথে বা একটা কমন পিপল এর সাথে খুব ইজিলি মিশে যাওয়া। এই ব্যাপারটা উনি কোনভাবে হয়তো তার মধ্যে ইনবিল্ট ই ছিল। যেটাই আমার কাছে মনে হয় যে মানুষের মধ্যে তার irrespective of gender, year, whatever it is তার পপুলারিটি বৃদ্ধি করতে হয়তো সাহায্য করেছে। এটা আমার কাছে মনে হয়। আর আমার কাছে মনে হয় তুমি যে একটা কথা বললে যে আম, তার একটা ইন্টারভিউ পাওয়া যায় মাত্র 1 মিনিটে, তার এর এর বাইরে আমরা তেমন কিছু তার আলাপ পাই না। নাই, ওই নাই। ইন্টারভিউটা খুব রিসেন্টলি, খুবই ফরচুনেটলি একটা চ্যানেল থেকে আরেকটু এক্সটেন্ডেড একটা ভার্সন ও পাওয়া তাই? গেছে। আমি হ্যাঁ 2-3 দিন আগে শুনলাম মাত্র। আমি দেখতে তোমাকে হবে, পাঠাবো। হ্যাঁ, দেখতে হবে। এবং ওইখানে খুবই ইন্টারেস্টিং, সালমান শাহ বলছে যে কেয়ামত থেকে কেয়ামত আমি করছি, আমি আমির খানের চেয়ে ভালো করতে চাই। আহ, কারণ একটা কাজ সি যখন আমি কনফিডেন্স, করছি আমি, কনফিডেন্স। হ্যাঁ, এবং সেইটা আমি যখন শুনছি আমার কাছে মনে হচ্ছে না যে উনি একটু মিন করে বলছেন, না উনি এটা মিন করে বলছেন। একজন নতুন স্টার, এবং বাংলাদেশের মতো আমরা যারা যারা আসলে এটা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, বাংলাদেশের ইন্ডাস্ট্রি বোম্বের ইন্ডাস্ট্রির তুলনায় তো অনেক ছোট ইন্ডাস্ট্রি। সেখানে নিঃসন্দেহে। ইনভেস্ট করে কম মানুষ, সেখানের বাজারটা ছোট থাকে। যদিও আমরা যেই তারপরেও সময়টার উনি, কথা বলছি তখন আসলে কিন্তু মোটামুটি কাছাকাছি ছিল। আমি যদি তখন মুম্বাই ইন্ডাস্ট্রি আমি যদি ১৯-২০ বলি, সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি আমি মনে হয় ১৪-১৫ ছিল। হ্যাঁ, তখনকার আচ্ছা 90s এর কথা যদি বলি এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার মানে এটা প্রমাণ পাই কারণ তখন শাহরুখ খানের সাথে সালমান শাহর যোগাযোগ ছিল। তার বাড়িতে তিনি গিয়েছিলেন সেই ছবি এখন একটা তো ছবি আমরা ইন্টারনেটে দেখেছি, হ্যাঁ। এখনো এভেইলেবল। তো বোঝাই যায় যে তার মানে ওরাও যোগাযোগ রাখতো এবং খুব সম্ভবত সিনেমা হওয়ারও কথা ছিল দুজনের। মানে কথাবার্তা চলছিল জাস্ট আরকি। মানে জয়েন্ট প্রোডাকশন এ তারা করবেন। তো তার মানেই বোঝা যায় যে তখন একটা সম্মানজনক পরিস্থিতিতে ছিল। এবং এটার প্রমাণ আমরা আরো পাই যখন লেট 90s এ চাঙ্কি পান্ডে যিনি বাংলাদেশে অনেক সিনেমাতে সে কাজ করেছেন। হ্যাঁ? তো বোঝাই যায় এবং সেগুলো বেশ ভালো হিটও ছিল। তো বোঝা যায় তখনকার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি মোটামুটি ভালোই ছিল এবং সেটা সালমান শাহ যাওয়ার পরেও বেশ কয়েক বছর। এরপরেই তো বেসিক্যালি মানে অধঃপতনটা আসলে শুরু হয়। তো মানে তখন এটা সম্ভব ছিল আরকি এবং আমরা খুব মোটামুটি কাছাকাছি ছিলাম। এবং তিনি যাওয়ার পরে আসলে ওই শূন্যস্থানটা তো পূরণ হওয়ার নয়। এবং তারপরে আমরা যেটা করলাম আরকি আমাদের নকল সিনেমা, অশ্লীল সিনেমা সবকিছু বলে সবকিছু জিনিসটা অনেক ডিরাইল হয়ে গেল আরকি। আর সিনেমার প্রতি যে আগ্রহটা ছিল মানুষের, ওই জায়গাটা যখন চলে গিয়েছেন আস্তে, আস্তে সেটাই আমাদের সবচেয়ে বড় সর্বনাশটা করেছে আসলে।
সালমান শাহের ক্ষেত্রে আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে কঠিন, কিন্তু ওইটাও উনি হয়তো স্পন্টেনিয়াসলি উতরে গেছেন, সেটা হচ্ছে এলিটিজম থেকে বের হওয়া। আমাদের কিন্তু, যারা আমরা আহ, যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেটা আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু 90s এর কথা বললে তো আর মিউজিক ইন্ডাস্ট্রি আর ফিল্ম ইন্ডাস্ট্রি খুব আলাদা করে কেউ ভাবতো না, সব সেটাই। ব্লেন্ডেড ছিল একসাথে। তো এইখানে যারা কাজ করে তাদের জন্য কিন্তু এলিট হওয়াটা, এলিট পরিবারে জন্ম নেওয়া একটা সুবিধা, কারণ ফাইন্যান্সিয়ালি চিন্তা করলে যে সাপোর্টটা তারা পায় সেটা খুব ইম্পর্টেন্ট একজন আর্টিস্টের জি, জন্য, জি, সেটা সালমান শাহ জি। পেয়েছে। কিন্তু তাকে এলিটিজম আক্রান্ত করে নাই কখনো। এই যে হ্যাঁ, তিনি এলিটিজমের বাইরে এসে এই যে সিনেমার যে ল্যাঙ্গুয়েজ, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য যে যে ভাষাটা ব্যবহার করতো ঢাকার ইন্ডাস্ট্রি, সেই ভাষার সাথে তিনি খুব সাবলীল ভাবে নিজেকে ব্লেন্ড করেছেন। তো এই যে একজন এলিট থেকেও তিনি এলিটিস্ট না, এটা কিভাবে তোমার কাছে কি জন্য মনে হয় সম্ভব হলো? আমার কাছে তো এটা খুব কঠিন কাজ মনে হয়, আমার কাছে আমার এত কাছে মনে সহজ হয় যে মনে হয় না। হয়তো এটা একটা হতে পারে তার আপব্রিঙ্গিং ভালো ছিল, তার নিজস্ব পড়াশোনা, হ্যাঁ? তিনি যেভাবে পড়াশোনা করেছেন, যেসব জায়গায় পড়েছেন, খুলনায় পড়েছেন, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিকে পড়েছেন বা আমি এখন ধানমন্ডি থাকি, এখানে ডক্টর মালিকা কলেজ আছে, এখান থেকে তিনি বিকম পাস করেছেন। এটা আমার কাছে মনে হয় একটা তার নিজস্ব ফিলোসফি হয়তো ভালো ছিল এবং এটা আমি প্রমাণ পাই তার স্ক্রিপ্ট সিলেকশন এ। তিনি যদি খুব সেফ খেলতে চাইতেন, তাহলে হয়তো কেয়ামত থেকে কেয়ামতের পরে শুধু ওই মানে ওই ধরনের হয়তো আরবান রোলই করে যেতেন। বাট তিনি কিন্তু একটা সময় সুজন সুখী করেছেন। এবং সুজন সুখী তিনি যেভাবে করেছেন মানে তাকে কিন্তু মাঝির ছেলেই মনে হচ্ছিল। চুল যেভাবে আঁচড়ানো ছিল বা গামছা যেভাবে গামছা দিয়ে মুছছিলেন নিজেকে বারবার। তো বোঝা যায় যে ক্যারেক্টারের জন্য তিনি যে প্রিপারেশন টা নিয়েছেন সেটা খুব কতটা অথেন্টিক এবং কতটা সময় তিনি দিয়েছেন। এটা একটা ব্যাপার। ইভেন ক্যারিয়ারের শুরুর দিকে সুজন সুখী তো তাও অনেক পরে। তিনি বিক্ষোভের মতো রাজনৈতিক বক্তব্যধর্মী সিনেমা করেছেন। যেটা কিন্তু মানে বোঝা যায় যে এটা কিন্তু ওই সময় আসলে এতটা ইজি ছিল না। হ্যাঁ? এবং যেখানে গান হচ্ছে যে ৭১ এর মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল। এটা কিন্তু মানে এটা বলতে কিন্তু এখন হয়তো খুব ইজি মনে হচ্ছে বাট ওই সময় এটা বলা এবং মেইন স্ট্রিম একটা সিনেমাতে শাবনূরের সাথে এবং যেখানে রাজীব আবার ভিলেন এবং সেখানে এই সিনেমা করে বের হয়ে আসে এবং তিনি ওই সময় আমি কিছু ওই সময়কার ম্যাগাজিন ২-১ টা পড়েছিলাম। মানে হি ওয়াজ সো কনফিডেন্ট যে ওই ক্যারেক্টারের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন। যদিও তিনি পান নাই পরে আলমগীর পেয়েছিলেন খুব সম্ভবত এবং তিনি আবার এটা নিয়ে একটা কথাও বলেছিলেন যে, আম আজকালকার মনে হয় টাকা দিলে অ্যাওয়ার্ড পাওয়া যায়। তো এটা জানলে আমিও আগে টাকা দিতাম। এই কথা সালমান শাহ বলেছিলেন এবং এজন্য নাকি ইন্ডাস্ট্রি তাকে খুব বয়কট করেছিল। তাকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল। এটা তখনকার সিনিয়র যারা সাংবাদিক তাদের কাছ থেকে আমার শোনা এবং তার রাস্তাটা কিন্তু ইজি ছিল না এবং তাকেও বেশ কয়েকবার বয়কট মানে করা হয়েছিল। তারপরে আবার চলচ্চিত্রের সাথে তিনি বলে যে, "চলচ্চিত্রের সাথে আমার সাথে এমন করবেন না।" তো এসব নিয়েই হয়তো শেষমেষ শেষটা হয়তো খুব একটা সুবিধার হয়নি। তবে তার যেই আ মানে সেন্স ছিল, তার যেই সিলেকশন এ যে একটা অন্যরকম ভিন্নতা আনার চেষ্টা ছিল এবং ৩ বছর কিছু মাস প্লাস কিছু মাস তিনি কাজ করেছিলেন এবং সেখানে যে একটা ভ্যারিয়েশন তিনি দেখেছেন, পাগলের রোল বলি, আ রাজনৈতিক বক্তব্যধর্মী সিনেমা বলি, গ্রামের রোল বলি, শহরের রোল বলি, হ্যাঁ? এবং একই সাথে আবার ফ্যামিলি ড্রামা বলি, এই ঘরেই সংসার যেটা আমার খুবই পছন্দের। এবং তখন বোঝা যায় যে তার আসলে সিনেমা সম্পর্কে তার প্যাশনটা ছিল। তার স্ক্রিপ্ট সিলেকশন এবং তিনি আশেপাশের ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজখবর রাখতেন। কারণ তিনি জানতেন যে তখন তারই পাশের দেশের ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান একটা নেগেটিভ ক্যারেক্টার করছে, বাজিকর করে হিট হয়ে গেছে। হ্যাঁ? তো তিনি এগুলা বুঝতে পারতেন যে শুধুমাত্র এক ধরনের ইয়ে করলে হবে না এবং তাহলে সেক্ষেত্রে আমি এক ধরনের দর্শক পাবো। তারও ইচ্ছাই ছিল নিঃসন্দেহে যে সব ধরনের দর্শক এবং একজন ট্রু সুপারস্টার যিনি বা ট্রু স্টার যিনি তিনি তো এটাই চাবেন যে মানে as many people আপনার সিনেমা আপনার যেন পছন্দ করে এবং তিনি হয়তো সেজন্যই বারবার বিভিন্ন ধরনের সিনেমা করে গিয়েছেন। আরেকটা ছবি মনে পড়লো, কন্যাদান বলে একটা ছবি হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, এটা কন্যাদান। হ্যাঁ, হ্যাঁ। শাবানা আলমগীর, সালমান শাহ এবং লিমা ছিলেন। এটাও কিন্তু একদম অন্যরকম একটা রোল করেছিলেন তিনি, একদমই, একজন একদমই, বাবা একদমই, যিনি তার নিজের ভুলের কারণে সন্তানকে হারিয়ে ফেলেন এবং সেটার কারণে তার একদমই। রিগ্রেট করতে হয়, এবং ওই এবং ওই সেখানে সেই পুরো সিনেমাতে তিনি যতটা ছিলেন নায়ক তার চেয়ে বেশি ছিলেন বাবা। বাবা ক্যারেক্টারটা পোর্ট্রে করা ওই একটা ইয়াং বয়সে ক্যারিয়ারের তো প্রায় মাঝামাঝি সময়। ওই সময় হয়তো অনেকে বলতেই পারত যে গোঁফ মানে না লাগিয়ে তুমি তো ইয়াং। নিয়েছিলেন গোঁফ একটু, লাগিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, এটা তো একদম এটা খুব অন্যরকম ইন্টারেস্টিং। একটা গ্ল্যামার থেকে বের হয়ে এসে চরিত্রকে প্রাধান্য দেওয়া, আমার কাছে এগুলো একদমই। খুবই, এবং টিভি নাটকেও এই কারণেই মনে হয় উনি এত সাবলীল থাকতে পেরেছেন যে হ্যাঁ, হ্যাঁ। উনি যে ধরনের কাজ করেছেন সেখান থেকে ইতিকথা, মামুনুর রশিদের ডিরেকশন, সেখানে বেশিরভাগ মানুষই যারা কাজ করেছেন, ফেরদৌসী মজুমদার, শমী কায়সার, সবাই ছিলেন থিয়েটার করে আসা মানুষ।
এবং তুমি খুব সহজে আমার কাছে মনে হয় খেয়াল করলে পার্থক্যটা ধরতে পারবা যে আহ, অভিনয় স্টাইলে একটু পার্থক্য আছে। আমার কাছে কিছু একদমই। কনভারসেশন ভালো মতো খেয়াল করে দেখলাম যে শমী কায়সার এবং সালমান শাহ কথা বলছে, দুজনের থ্রোয়িং একটু অন্যরকম। এবং আমার কাছে টু বি ফ্র্যাঙ্ক সালমান শাহটা বেশি টাইমলেস মনে হয়েছে। এবং হ্যাঁ, এটা আমার কাছে খুবই অবাক লাগলো যে এই যে এইগুলো ভেঙে দেওয়া। আম, ধরো তুমি সিনেমা থেকে আসছো নাটকে, কিন্তু সিনেমার স্টার রয়ে গেলে না নাটকে, তুমি এখানে নাটকে হলে আবার নাটকে যে ধরনের বাংলাদেশের টেলিভিশনের নাটকে কিন্তু মঞ্চের একটা অতিরিক্ত প্রভাব, আমি বলবো কিছু ক্ষেত্রে প্রভাব থাকে। দৃষ্টিকটু ছিল। অনেক হ্যাঁ, দৃষ্টিকটু প্রভাব থাকে। হ্যাঁ। সেই প্রভাবেও আবার আমি আটকা পড়লাম না। এবং সেটা তো আমার কাছে মনে হয় খুবই অবিশ্বাস্য। নয়ন এবং আরেকটা নাটক করেছিলেন সুইটির সাথে, আমি ভুলে আহ, গেলাম নামটা। ওই সৈকত, সৈকতে কি জানি, ভুলে গেলাম ওই নামটা। পথে সারস বা সৈকতে কিছু সারস, একটা। সৈকতে সারস, হ্যাঁ সৈকতে সারস, হ্যাঁ। আমার আমার এখন তোমার কাছে যে প্রশ্নটা, এটা একটা তুমি ইনোসেন্ট কিউরিওসিটিও বলতে পারো, যে এই অল্প বয়সে, তার মানে অ্যাক্টর হিসেবে ম্যাচিউর হওয়া, একজন স্টার হিসেবে ম্যাচুরিটি শো করা, সেটা অল্প বয়সে কিভাবে সম্ভব হয়? আমার কাছে আমার মনে কাছে হয় এই আমার কাছে মনে হয় কি জিজ্ঞাসাটা। যে মানুষের মানুষের শেখার আগ্রহ, মানে তার বয়সের বয়সটা কোনো ফ্যাক্ট না যদি তার শেখার আগ্রহটা থাকে। যেমন ওই সময় আ রুবেল তো তার সমসাময়িক। তো রুবেলকে নাকি আ সালমান শাহ প্রায়ই বলতেন যে, "ভাইয়া আপনি এই অ্যাকশনটা কিভাবে করলেন? এই ফাইটটা কিভাবে করলেন? এই পাঞ্চটা কিভাবে দিলেন? বা এই কিকটা কিভাবে দিলেন?" তো রুবেল নাকি তো প্রায়ই বলতেন যে, "এটা তো আমার ডিপার্টমেন্ট। তোমার এটা এত শিখার দরকার। তুমি রোমান্স ভালো পারো, তুমি ওটাই করো।" এটা রুবেলের ইন্টারভিউ থেকে আমার শোনা। তো কথা কিন্তু একদিকে আসলেই সত্যি। অন্য কেউ হলে হয়তো এটাই করত যে, "ভাই আমি তো এটা ভালো পারি। আমার তো রুবেল কি করে দেখার দরকার নাই।" কিন্তু উনার যে আসলে শিখার আগ্রহটা ছিল এবং এই যে স্টান্ট করার সময় যে স্টান্টম্যান ব্যবহার না করে নিজেরটা নিজে দেওয়া, মানে রিস্ক নিতে চাইতেন এবং শেখার আগ্রহটা একটা মানুষের থাকলে তখন আসলে আর কম বয়স, বেশি বয়স কোনো বয়সী ব্যাপার না। মানুষের শেখার আগ্রহই তো আসলে মানুষকে এগিয়ে নিয়ে যায়। এবং সেখানেই হয়তো তিনি সফল ছিলেন এবং তিনি নাকি শুটিং এর সময় বাকিদের শট দেখতেন এবং তিনি তো এক অর্থে ভাগ্যবান, কারণ ভালো পরিচালক পেয়েছেন। হ্যাঁ? সুবর্ণ সময় এসেছেন। সোহানুর রহমান সোহানকে দিয়ে তার শুরু। আলমগীর পেয়েছেন, হুমায়ূন ফরিদীকে পেয়েছেন, হ্যাঁ? এবং ওইদিকে শমী কায়সার পাচ্ছেন, সুইটি পাচ্ছেন, মামুনুর রশিদ ক্যামেরার পেছনে আছে। ওইদিকে আছে আবার মালেক আফসারী আছে। তো এগুলা তো বিশাল ব্যাপার। জাকির হোসেন রাজু আছে। তো এই ব্যাপার-স্যাপারগুলি মানে একটা যখন কোলাবোরেশন এ থাকেন আপনি, যখন একটা পুরো টিম ভালো থাকে এবং সেখানে আপনার শেখার আগ্রহ থাকে এবং আপনি ইউ আর কনফিডেন্ট এনাফ, ওই যে আপনি যেটা বলছিলেন যে, "আমি আশা করি আমি আমির খানের চেয়ে ভালো করব।" তো ১ম সিনেমাতে এই কথা বলা তো বুঝতে হবে যে এই ছেলের কনফিডেন্ট আছে এবং হি ওয়াজ সো কনফিডেন্ট। তো আমার কাছে এখন মনে হয় যে এই যে কম বয়সে আপনি যে প্রশ্নটা করলেন, আমার কাছে মনে হয় তার শেখার আগ্রহ, তার জানার আগ্রহ এবং তার আসলেই সুপারস্টার হওয়ার যে ইচ্ছেটা ছিল, সেটাই হয়তো তাকে আসলে বাকিদের থেকে আলাদা করেছে এবং একই সাথে তার ওই যে শিক্ষাটা। আমার কাছে মনে হয় শিক্ষা খুব ইম্পোর্টেন্ট। আপনি কাদের সাথে মিশছেন, কার সাথে চলছেন, হ্যাঁ? আপনার যখন শুরুটা হয়েছে 'ইত্যাদির' একটা গান দিয়ে। আমরা অনেকেই হয়তো জানি না সালমান শাহ 'ইত্যাদির' একটা গানে একটা মডেল হয়েছিলেন। তো সেইখান থেকে তাকে দেখতে পারি। এরপর বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেন। তারপর নাটক। তারপরে সোহানুর রহমান সোহান যখন খুঁজছিলেন তখন তাকে পেলেন এবং এর খোঁজ দিয়েছিলেন অভিনেতা আলমগীরের স্ত্রী খসনুর আলমগীর। তিনি দিয়েছিলেন যে ইমন নামে একটা ছেলে আছে। তো তখন তিনি আসেন। ইমন থেকে নাম হয়ে যায় সালমান শাহ। তো সবকিছু মিলে আরকি যেটা হয়, এটা তো এই পুরা ঘটনাটাও একটা সিনেমাটিক ঘটনাই মনে হয়। হ্যাঁ? ইভেন মিশা সওদাগরের একটা ইন্টারভিউতে আমি পড়ছিলাম যে, ডন নামে একজন ছিল। এখনো আছেন আরকি। তো তিনি খুব বেশ পপুলার। সালমান শাহর প্রায় সিনেমাতেই তাকে দেখা যায় ভিলেন হিসেবে। তো কোন একটা সিনেমায় ডনও ছিলেন, মিশাও ছিলেন। মিশা সওদাগর নাকি ওইখানে মানে একটা গালি দেওয়ার তার ইয়ে থাকে এবং তিনি যেভাবে বলেন, গালিটা যেভাবে উচ্চারণ করেন, মানে একদম পুরা শুটিং ইউনিট থেমে গেছিল আরকি। মানে উনি ডেলিভারি ওয়াজ সো গুড, হ্যাঁ? তো ঐদিন নাকি শুটিং শেষে মানে একদম মানে এটা মিশা সওদাগরের নিজের কথা এবং উনি চোখে দেখা উনি বললেন যে, সালমান শাহ নাকি ডনের কাঁধে হাত দিয়ে বললেন যে, "ডন তোমার দিন শেষ। হ্যাঁ? আর নাই। এই যে এই যে নতুন যে আসছে তুমি দেখবা যে মানে আজকে উনি যে দিছে, আমার বুঝা হয়ে গেছে এটা।" তো এই জিনিসটা একটা মানুষ অল্প বয়সের মানুষ তখনই বুঝতে পারে যখন তার মানে অবজারভেশন খুব ভালো হয় এবং যিনি শুধুমাত্র নিজের পারফরম্যান্স দিয়ে ব্যতিব্যস্ত না থেকে আশেপাশে কি হচ্ছে এটাও খেয়াল করেন। তার অ্যাক্টর কে খেয়াল করেন, অ্যাক্ট্রেস কে খেয়াল করেন, সেখানে স্পেস দেন, সময় দেন সেটাই বোঝা যায়। মিসেস সওদাগরের আরেকটা ইন্টারভিউ আমি দেখছিলাম, ওইখানে বলছিলেন যে সালমান শাহ খুব আগ্রহী ছিল, এবং এটা রুবেলের হ্যাঁ, ঘটনাতেও এটা প্রমাণ পাওয়া যায় যে
অ্যাকশন শেখার এবং ওটাকে খুবই ফ্ললেসলি ডেলিভারি দেওয়ার একটা খুব আগ্রহ তার মধ্যে ছিল, এবং এটা নিয়ে তিনি শিখতে চাইতেন এবং তিনি করেছেনও। একদম রোমান্টিক ইমেজ থেকে বের হয়ে বিক্ষোভের কথা বললে দেনমোহরেও কিন্তু একটু অন্যরকম ইমেজ, বা ইভেন এই আমি যদি পরবর্তীতে বলি স্বপ্নের সত্যের পৃথিবী, মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী স্বপ্নের পৃথিবী। হ্যাঁ, স্বপ্নের পৃথিবী আমার আরেকটা খুবই পছন্দের ছবি। এবং আমারও খুব পছন্দের। আমাদের এখানকার হিস্টোরিক্যাল ঘটনার সাথে বা আমাদের এভলিউশনের সাথে খুবই রিলেট করে, কারণ জি, জি। ফিউডালিজম থেকে যে ট্রানজিশন আমাদের ডেমোক্রেসিতে, সেটা কিন্তু এত সহজ ছিল না। এটা এটা যে ট্রেডিশনের নামে আমরা অনেক কিছুর সাথে আমাদের ফাইট করতে এবং হয়েছে। এবং একই সাথে দেখেন উনি কিন্তু একটা আর্মির ওই যে জেনারেলের পোশাক পরেছিলেন, তার সাজ-পোশাক ওরকম ছিল। তো সেটাই বোঝায় যে আপনি যে ওই সেনা শাসন থেকে ডেমোক্রেসির দিকে যেতে চাচ্ছেন, এটার যে একটা থিম কিন্তু এটার মধ্যে কিন্তু খুব সাটেল ভাবে আছে আরকি। মানে মেইনস্ট্রিম সিনেমাতে এটা কিন্তু সেভাবে খেয়াল করা যায় না। এটা আমি এখন এসে বুঝি। তখন আমি ভেবেছিলাম যে আরে সুন্দর একটা নতুন সাজ দিছে। হ্যাঁ, সুন্দর লাগছে তো তাকে দেখতে। বাট ইট ওয়াজ নট লাইক দ্যাট। এখানে কিন্তু অন্য অনেক কিছু বোঝানো যাচ্ছে। বিক্ষোভে যেদিন পলিটিক্যাল রোলটা করেছেন, ওইখানকার যে গানটার কথা বললো, ওখানে তো এরকম লাইন আছে যে আজও কেন তোমার বুকে ঘুরছে তারা, একাত্তরের একদম। দালাল যারা। তো এগুলো খুবই ডিরেক্টলি পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল। এবং সেটা তুমি জানো, যখন ছবিটা বিক্ষোভ রিলিজ হয়েছে তখন কিন্তু জাহানারা ইমাম তখন আন্দোলন করছেন, বা তার হ্যাঁ, আগে পরে হ্যাঁ। একাত্তরের ঘাতক যারা নির্মূল কমিটি হচ্ছে। এবং আমার এটা আরেকটা পলিটিক্যাল বড় আরেকটা একটা ডিবেটের জায়গা। হ্যাঁ। আরেকটা পারফরম্যান্স আমার মনে হয় তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্যা ফাইনেস্ট এবং তার জন্য খুব সবচেয়ে টাফেস্ট। সেটা হচ্ছে 'আনন্দ অশ্রু।' মানে হুম। পাগলের রোল তিনি কখনো করবেন ভাবিই নাই ওইটা ওই সময় এবং এতটা এফোর্টলেসলি করেছিলেন এবং মানে হি ওয়াজ সো গুড। 'আনন্দ অশ্রু' দেখে আমার মনে হচ্ছিল সে আসলেই পাগল হয়ে গেছে। মানে চোখের আশেপাশে কালি, রাতের পর রাত যে ঘুমাচ্ছে না এবং ততদিনে আরেকটা ব্যাপার খেয়াল করেছি যে সালমান শাহর কপালের ২ পাশের চুল কমে যাচ্ছিলেন। তো তিনি কি করলেন? হুম। অন্য কেউ হলে হয়তো চিন্তায় ঘুম হতো না। তিনি পেছনে চুল বড় করা শুরু করলেন এবং সেটাকে তিনি ঝুঁটি ভেবে ফেললেন। তো এই যে ব্যাপারটা মানে আপনার যা নাই সেটা নিয়ে চিন্তা না করে যা আছে সেটাকেই নতুন করে কিছু ফেলা। হুমায়ুন আহমেদ একটা কথা বলতেন না গান নিয়ে? আমি গান নিয়ে একটু কথা বলবো, এই জন্যই যাচ্ছি আরো, যে সম্ভবত আজ রবিবারে আলী যাকে বলছিলেন যে তোমরা মনে করো যে সূক্ষ্ম শিল্পকর্মের প্রতি আমার কোনো আগ্রহ নেই, কিন্তু দেখবে কোথাও গান বাজলে আমি মাথা দুলিয়ে তাল দিই। সো এই যে মিউজিকের সাথে রিলেট করতে পারে, সালমান শাহ কিন্তু প্রচন্ড আগ্রহের জায়গা ছিল মিউজিক, এবং উনি মিউজিক হ্যাঁ, গানও গাইতেন। উনি কিন্তু ফিল্মে গান গেয়েছেন। গান আমি গেয়েছিলেন। যতদূর জানি আঞ্জুমান বলে একটা ছবিতে উনি গান হ্যাঁ, গেয়েছিলেন। হ্যাঁ, 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 হ্যাঁ। গান গেয়েছিলেন। এবং হ্যাঁ, নিজের গলায়। নিজের গলা। এবং রিসেন্টলি আমি একটা অসাধারণ ক্লিপ পেয়েছি যে ওনার যে প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত, ওইখানকার যে একটা খুবই, ওইটা সম্ভবত মৌসুমীরও খুব প্রিয় গান, ওনারও প্রিয় ছিল, এখন তো সময় এখন ভালোবাসা। তো সময়। হ্যাঁ। তো ওই গানটা উনি গাচ্ছেন, মানে আমরা এখন যে কাজটা করি যে রেকর্ড বাজছে সাথে গিয়ে ফোনে রেকর্ড করছে, ওই কাজ উনি করেছেন 96 এর আগে। যে উনি ওইটা ক্যাসেট প্লেয়ারে বাজছে, উনি ওই সিঙ্গারের সাথে গান গেয়ে উনি বলছেন যে রুনালার সাথে গান গাওয়ার দুঃসাহস দেখাচ্ছি, আপনারা ক্ষমা করবেন বলে উনি গানটা গাওয়া শুরু করলেন এবং অসাধারণ গাইলেন। একজন মেগা স্টার হয়ে, স্বপ্নের নায়ক হয়ে থাকাটা, এবং সেটার যে একটা ওজন, ওটা ক্যারি করাটা আসলে সালমান শাহর জন্য কেমন ছিল? এবং তোমার কি মনে হয় যে এটা উনি কিভাবে করতে পারলেন 3 বছরে, অল্প বয়স মাথায় রেখে? আবারও বলছি। আমার কাছে মনে হয় যে খুব বেশি হয়তো মাথায় নিতেন না। খুব বেশি মাথায় নিলে হয়তো করতে পারতেন না। আমার কাছে মনে হয় হি জাস্ট ডিড হিজ ওয়ার্ক মানে ঠিক মতো শেষ করো, কেম ব্যাক হোম, এনজয় ইট, দ্যাটস ইট। আমার কাছে মনে হয় এটাই আরকি এবং কাজটাকে এনজয় করতেন আমার কাছে মনে হয়। খুব বেশি সিরিয়াসলি নিলে আমার কাছে ওইটার যে বয়স, ওই বয়সটা মাথায় রেখেই বলছি। ওই বয়সে কেউ যদি অতিরিক্ত সিরিয়াস হয়ে যায় না, আমার মনে হয় সে আর কাজে কনসেনট্রেট করতে পারবে না। আর ৩ বছরে ২৭ টা সিনেমা কিন্তু কম না। বেশ অনেক বেশিই বলা যায়। হ্যাঁ? মানে অনেক মানে এমনও দেখা গেছে হয়তো পরপর ২ মাসে ২ টো সিনেমা হয়তো রিলিজ হয়ে গেছে। এমনও দেখা গেছে। ৩ বছরে তো কম না ২৭ টা সিনেমা। তো বা একই বছর একাধিক সিনেমা তো অবশ্যই। তো আমার কাছে মনে হয় যে উনি শুধু তার কাজেই ফোকাস রেখেছেন এবং একই সাথে মানে পুরো মিক্সচারটা দেখতেন। মানে শুধুমাত্র হয়তো বিপরীতে শাবনূর আছে বলেই হয়তো সিনেমা সাইন করতেন না বা ডিরেক্টর শুধু ভালো সেটাই না। আমার কাছে মনে হয় যে মিউজিক ডিরেক্টর যারা সেটাও দেখতেন। আ কস্টিউমতেও সবসময় নিজেই দেখতেন বা তার ওয়াইফও তাকে হেল্প করতেন তার যেকোনো কস্টিউমে। আরেকটা ব্যাপার ছিল তিনি নাকি যখনই বিদেশ ভ্রমণ করতে যেতেন এই খালি সুটকেস নিয়ে যেতেন এবং সেখানে নাকি শুধু সানগ্লাস আর ক্যাপ নিয়ে আসতেন। তো সেটা থেকে বোঝা যায় যে তিনি আসলে তার কাজের ওইটাতেই ফোকাস রাখতেন আরকি। অন্য কেউ হলে হয়তো অন্যান্য অনেক কিছু নিয়ে আসতো বা হয়তো শুধু চকোলেট নিয়ে আসতো বা অন্য অনেক কিছু নিয়ে আসতো। বাট তিনি
হি ওয়াজ কোয়াইট সিওর যে তিনি আসলে কি চাচ্ছিলেন। একটু আমরা শেষের দিকে চলে এসেছি আলাপে, তারপরেও একটা আলাপ মনে হয় খুব ইম্পর্টেন্ট আমরা যদি না করি। সেটা জি। ধরো যে আমাদের এখানে অনেক স্টেরিওটিপিক্যাল রোল প্লেও করতে হয় তুমি যখন ফিল্ম স্টার, এটা এবং অনেক বেশি। এটা সেখানে এটা শুধুমাত্র এটা আমি নিজে কাজ করার ক্ষেত্রে বলতে পারি শুধু সিনেমাতে না প্রতিটা জায়গায়। মানে নাটক, সিনেমায়, ওটিটি আপনার কোনো একবার যদি আপনার কোনো ক্যারেক্টার বা এনি চান্স পপুলার হয়ে যায় বা আপনার মানুষ আপনাকে ওই ক্যারেক্টারের মাধ্যমে চেনে, আপনার কাছে কন্টিনিউয়াসলি ওই ধরনের স্ক্রিপ্ট আসতে থাকবে। আমি যদি ভুল না করি আম আ শরীফুল রাজ যাকে আমরা চিনি এই মুহূর্তে কাজ করছেন। পরাণ সিনেমা করেছেন, হাওয়া করেছেন, দামাল করেছেন, নরডরাই করেছেন। তো আমি ভাইয়ার সাথে কথা বলছিলাম। তো পরান তো ব্লকবাস্টার বিজনেস করেছিল এবং তখন তিনি বলছিলেন যে, "সাকিব পরান করার পর আমার কাছে প্রায় ১০০ স্ক্রিপ্ট আসছে। প্রায় ১০০, হ্যাঁ? এবং উনি বলছেন যে এর বেশিও হতে পারে।" উনি বলছে, "সবগুলো একদম সেইম পরানের মতোই ক্যারাক্টার লেখা। এরকম আমি আরেকটা বখাটে। শেষে গিয়ে আমি এরকম মারা যাই।" তো তখন আমি বললাম যে, "যেই কাজ ভাইয়া একবার করে ফেলছি সেটা আরেকবার কেন করব?" তো প্রোডিউসারদের কথা হচ্ছে, "ভাই এটা একবার চলছে। এটা যেহেতু চলতেছে তাই এটা করব।" তো বলছে, "আপনি যে বললেন যে এটা একবার চলেছে তাই এটা করব। পরের বার যে চলবে এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? মানে হাউ ক্যান ইউ? তাই না? আপনি গ্যারান্টি দিতে পারবেন?" বলছে, "না।" বলছে, "কিন্তু এটা তো হয়। মানে যা চললে তাই করব।" বলছে, "না। যা চলবে পরের বার সেটা না করে একদম অন্য কিছু করতে হবে। একেবারেই অন্য কিছু করতে হবে।" মোশাররফ করিম কমেডি নাটক করার পর একটা শ্রেণীর কাছে যখন অনেক বেশি পপুলার হয়ে গেল, তিনি দেখা গেল সমানে করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। এবং যেটা একটা দীর্ঘ সময় আমাদেরকে তার খুব ভালো অভিনয় দেখা থেকে হয়তো বঞ্চিত করেছে। তো যখন তিনি বুঝতে পারলেন তখন হয়তো মহানগর করলেন। তখন হয়তো আমরা আবারও ফিরে পেলাম যে না, আচ্ছা হি ইস সাচ এ গুড অ্যাক্টর, তাই না? তো এই ব্যাপার-স্যাপারগুলো আসলে এটা তো আসলে পুরোপুরি শিল্পীর হাতে সবসময় থাকে না এবং মানে পুরো টিম ওয়ার্ক তো এটা। ওই যেই জায়গায় কাজ হচ্ছে সেই জায়গার ইনফ্রাস্ট্রাকচার কেমন, সেই জায়গার লোকজন আসলে কিভাবে বোঝে, যিনি টাকাটা ঢালছেন প্রোডিউসার, তার রুচি ভালো কিনা? নাকি তিনি শুধুমাত্র ৳১০ দিয়েছি বলে ৳১২ লাগবে, এই আলু পটলের ব্যবসা করতে আসছেন, তাহলে তো আসলে বলে লাভ নাই। এখানে তো আল্টিমেটলি তো এটা আর্ট। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট বটেই। কিন্তু কিছু যদি আর্টের ছিটেফোঁটা না থাকে না, তো তখন এই ধরনের ব্যাপার-স্যাপারগুলো আসে। আপনার stereotypical একই জিনিস বারবার করা। আবার করার পরে যখন না চলবে তখন এই সেইম প্রোডিউসারই বলবে যে, "ভাই আপনি এখন আর চলেন না। আপনাকে দিয়ে এখন আর হচ্ছে না।" মাঝে মধ্যে মনে হয় কি সত্যি কথা ভাইয়া, আমার কাছে মনে হয় কি আ উনি আসলে অন্য কোনো সময় ছিলেন। টাইম মেশিনে করে আমাদের এখানে এসে মানে কিছুদিন কাজ করে উনার মনে হচ্ছে না এখানে আর ভাল লাগতেছে না। আমি টাইম মেশিনে করে যেখান থেকে আসছি ওখানে চলে যাই। তা না হলে আসলে পুরোটা মানে আমার কাছে একটা মানে খুব মিস্ট্রি থ্রিলার এরকম কোনো এক উপন্যাসের মতোই লাগে। আমার কাছে আসলে এটা আমার কাছে মনে হয় আসলে কি এই নামে কোনো মানুষ ছিল? উনি এসে মনে হয় আসলে একটা ধূমকেতুই ছিল। মানুষ মনে ছিল না। ধূমকেতু আসলো, সবাইকে খুব আনন্দ দিল, চলে গেল। আমি আজকে আলোচনা শেষ করব আমার আরেকটা পছন্দের ছবি দিয়ে, সেটার নাম হচ্ছে মায়ের অধিকার। আমার মায়ের অধিকার দেখতে যে মনে হয়েছে যে সেখানে সালমান শাহ যে রোলটা করেছে, যে সে তো আসলে দুইজনের মধ্যে এক ধরনের লিঙ্ক করিয়ে দিচ্ছে দাদি এবং মায়ের মধ্যে, এবং ব্রিজ হিসেবে কাজ করেন তিনি। একটা ব্রিজ, ওয়ার্কড এবং অ্যাজ এ সেই, ব্রিজ। হ্যাঁ, এই গল্পের যে এই রোলটা উনি যখন ধারণ করলেন, আমার কাছে মনে হয় যে উনি এরকম আরো অনেক কাজ হয়তো ভবিষ্যতে করতেন। যে ফেমিনিস্ট একটা এসেন্স, সেটা ফেমিনিজম থিওরিটিক্যালি এবং যতখানি না আপনি হোক। যে ভাইয়া একটু আগে প্রশ্ন করেছিলেন না যে কেন এত ফ্যান ফলোইং বা ফিমেল ফ্যান ফলোইং? আমার মনে হয় এটা একটা কারণ যে তিনি সজ্ঞানে বা অজ্ঞানে হোক এই যে তার ফেমিনিস্ট যেসব সিনেমা বা টপিক চুজ করা এই সিনেমা আমার কাছে মনে হয় এইটাই বাংলার আপামর নারীদের কাছে সেটা যেইকোনো একটা ববিতা লেভেলের নারী হোক বা শাবনূর লেভেলের শাবনূর বয়সী নারী হোক বা ফেরদৌসী মজুমদার বয়সী নারী হোক, এদের সবার কাছে তার গ্রহণযোগ্যতা এই বয়সী নারীদের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলেছিল এবং সেজন্য হয়তো তার মানে ফিমেল ফ্যান ফলোইং এর পরিমাণটা এত বেশি ছিল। আমরা শেষ করব, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। তোমাকে যদি আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি যে সালমান শাহ কোন ছবিটা তোমার সবচেয়ে পছন্দের ছবি এবং কেন? এই ঘরে এই সংসার, সত্যের মৃত্যু নেই আর আনন্দ অশ্রু আমার খুব পছন্দের, খুবই পছন্দের। তো অনেক ধন্যবাদ। আসলে তো অনেক আলাপ করা যায় ওনাকে নিয়ে, এবং একদমই। শেষ হবে আমাদের না এমনি আসলে। হয়তো ক্যাজুয়ালি আরো আলাপ হবে। আহ, এবং আরো নানান বিষয় নিয়ে তোমার সাথে কথা বলার ইচ্ছা আছে। তো তোমাকে থ্যাংক ইউ। ধন্যবাদ ইয়েস্টারডে ফোন কলে আসার জন্য।